বিএনপি ক্ষমতায় গেলে ভারতের দাদাগিরি বন্ধে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, গঙ্গা ও ফারাক্কা ব্যারাজের বিষয়ের পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধে জোর দেওয়া হবে। মির্জা ফখরুল বলেন, ভারত প্রতিবেশী দেশ, ইচ্ছে করলেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে। এর আগে রাজশাহীতে এক পথসভায় তিনি বলেন, একটা দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, এজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পানির বিশ্বাস, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের জন্য ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ, এটা আমরা চাই যে আমাদের। বিএনপির গণসমাবেশ নিয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, এখন পর্যন্ত গণসমাবেশের কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, বেলা ৩টার আগে থেকেই আসলে গণসমাবেশ শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে, এবং এরপরই আসলে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা বক্তব্য রাখছিলেন। এখন কেন্দ্রীয় নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। বিশেষ করে রাজশাহী বিভাগীয় যে নেতাকর্মীরা রয়েছেন, যারা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন, সেই মনোনীত প্রার্থীরা বক্তব্য রেখেছেন। এর মধ্যে রাজশাহী বিভাগীয় নেতারা রয়েছেন, কেন্দ্রীয় নেতারা রয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে চাঁপাইনবাবগঞ্জের যে নবাবগঞ্জ সরকারি কলেজ রয়েছে, একদম শহরের প্রাণকেন্দ্র, এই শহরের প্রাণকেন্দ্রের যে মাঠটি সেটি একদম কানে কানে পূর্ণ হয়ে গেছে। নেতাকর্মীরা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন ভাবে আসলে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্নভাবে স্লোগান দিয়ে আসলে অনুষ্ঠান সফল করার চেষ্টা করছেন। আমরা যেটি দেখছি, এখন বক্তব্য রাখছেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের যিনি প্রার্থী ঘোষিত প্রার্থী রয়েছেন তিনি আমিনুল ইসলাম। এরপরে রাজশাহী বিভাগীয় নেতা মিজানুর রহমান মিনু বক্তব্য রাখবেন। এরপরেই হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। এবং আপনাকে বলে রাখি যে সকালে চাঁপাইনবাবগঞ্জে আসার পরে চাঁপাইনবাবগঞ্জ শহর ঘেঁষে যে মহানন্দা নদী রয়েছে, সেই মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি আসলে যে কথা বলেছেন, এখানে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে আসলে বেশি কথা বলেছেন। তিনি বারবারই বলেছেন যে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আসলে হতাশা প্রকাশ করেছেন। তিনি যেটা বলেছেন যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছে, পরবর্তীতে সেই সহযোগিতা আসলে অব্যাহত রাখেনি। অব্যাহত রাখলে আসলে এই সম্পর্কটা আরো মধুর হতে পারত। তিনি যেটা বলেছেন যে বিএনপি সরকার গঠন করলে এই বিষয়গুলোতে জোর দেওয়া হবে, তারা বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নতি করবে, এবং পদ্মা নিয়ে যে আজকের গণসমাবেশ, অর্থাৎ পদ্মার পানির ন্যায্য হিস্সা, সেই হিস্সা চাওয়া হবে এবং বিভিন্নভাবে তাদের সাথে দর কষাকষি করা হবে বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন। তিনি যেটা বলেছেন যে পদ্মার বাইরেও আসলে অভিন্ন যে নদীগুলো রয়েছে ভারত বাংলাদেশ, সবগুলোতেই যাতে প্রয়োজনীয় চুক্তি অনুযায়ী পানি পাওয়া যায়, সেই ব্যবস্থা নেওয়া হবে ক্ষমতায় গেলে। তো আমরা প্রত্যেক কিছু আসলে আরো গুরুত্বপূর্ণ হয়তো বক্তব্য রাখবেন। কিছুক্ষণ পরে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও দিবেন আসন্ন নির্বাচন সম্পর্কে। ফয়সাল মাহমুদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। চাঁপাইনবাবগঞ্জের গণসমাবেশের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন কেউই বানচাল করতে পারবে না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। দুপুরে ভোলার লালমোহনের শাহবাজপুর কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করার সিদ্ধান্ততে স্বাগত জানান হাফিজ উদ্দিন। যারা ৭১-এ পরাজিত হয়েছে তারা এবারও পরাজিত হবে, জনগণ কখনোই তাদেরকে মেনে নেবে না। শেখ হাসিনা দিল্লিতে বসে নাশকতা করছে অভিযোগ করে তাদের ঠেকাতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। শেখ হাসিনা ভারত থেকে গুন্ডা বাহিনী পাঠিয়ে এই যে বাস পোড়াচ্ছে, গোপালগঞ্জের লোকদেরকে দিয়ে ওই যে পদ্মা সেতু দুই প্রান্তে তারা লোক সমাগম করার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্যবাদকে আর মোটেও মেনে নেবে না।
যারা মাফিয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে তারা যেন সংকটকালে একমত হতে পারে, এই ঐক্যটা যেন আমাদের মধ্যে থাকে। 2014, 18 ও 24-এর মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকাল 9টায় খুলনার 0 পয়েন্ট মোটর সাইকেল শোভাযাত্রার উদ্বোধন শেষে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, যারা অতীতে ঘের দখল করেছে, মন্দির ভেঙেছে, এবার জনগণ তাদের প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। সেই সাথে শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ নিয়েছে দেশের মানুষ। জামায়াত সেক্রেটারি আরও বলেন, বিগত সব শাসনামলেই দুর্নীতি ও লুটপাট হয়েছে, তবে ক্ষুধা দারিদ্র্য দূর হয়নি। অন্ন, বস্ত্র ও বাসস্থানেরও ব্যবস্থা করা হয়নি। মিয়া গোলাম পরওয়ার বলেন, মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হলে দেশে শান্তি সম্ভব নয়, এটাই প্রমাণিত হয়েছে। এ কারণে আগামীতে কুরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র গড়ার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য আমরা সরকারের কাছে ব্যাপকভাবে দাবি করেছি। ইলেকশন কমিশনে আমরা অনেক পরামর্শ দিয়ে এসেছি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টাঙ্গাইল, জামালপুর ও সাতক্ষীরায় বিক্ষোভ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সমর্থকরা। টাঙ্গাইল 1 আসনে মোহাম্মদ আলীকে ধানের শীষ প্রতীক দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন তার সমর্থকরা। দুপুর 12টা থেকে 1 ঘণ্টা টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করেন তারা। এদিকে জামালপুর 2 আসনে প্রার্থী পরিবর্তন করে বিএনপি নেতা এস.এম. আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তার সমর্থকরা। সকালে উপজেলার থানার মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এদিকে সাতক্ষীরা 2 আসনে বিএনপির মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদের কর্মী সমর্থকরা। দুপুরে শহরের সঙ্গীতা মোড় এলাকা থেকে মিছিল বের করা হয়। প্রার্থী পুনর্বিবেচনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিসিক শিল্পনগরীতে প্লট নিয়ে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বে না তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাদের জায়গা দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে বরিশালে বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আগে ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় প্লট দেওয়া হয়েছে, তারা কোনো প্রকল্প না করে প্লটগুলো ধরে রেখেছে, তাই এগুলো বাতিল করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। বাংলাদেশের যারা ক্ষুদ্র ও মাঝারি ধরনের উদ্যোক্তা তারাই মূলত বাংলাদেশের অর্থনীতির কর্মচাঞ্চল্যতা ধরে রাখেন। বিসিকের উন্নয়নে চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্লট বরাদ্দের ব্যবস্থা করা হচ্ছে জানান তিনি। বলেন, শিল্প মন্ত্রণালয় থেকে 34টি বাফার গোডাউন নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে বরিশালে যেটি হচ্ছে তার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানান তিনি। আগে প্লট দেওয়া হয়েছে হয়তো ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় যারা কোনো প্রকল্প করেননি কিন্তু ধরে রেখেছেন, ওইটা কিন্তু বাতিল করার প্রক্রিয়াটাও স্লো হয়ে আছে। তাই ওনাদের সাথে এটা কথা বলার ব্যাপার, যেন যাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বেন না তাদেরকে বাদ দিয়ে যেন নতুন উদ্যোক্তাদেরকে আমরা জায়গা দিতে পারি। রাজশাহীতে বিচারকের বাড়িতে হামলার ঘটনায় গণমাধ্যমে অভিযুক্তকে বক্তব্যের সুযোগ দেয়ায় পুলিশ কমিশনারকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে। সিএমএম আদালতের বিচারক হামিদুর রহমান এই আদেশ দেন। 19 নভেম্বরের মধ্যে আদালতে ব্যাখ্যা দিতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম জানান, গত 13 নভেম্বর নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বিচারকের ছোট ছেলে তাওসিফ রহমান নিহত হন। গুরুতর আহত হন বিচারকের স্ত্রী। এ ঘটনায় আটক করা হয় একজনকে। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেখা যায় অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিভিন্ন গণমাধ্যমে ভুক্তভোগীকে দোষারোপ করে বক্তব্য দেয়, যা আইনের লঙ্ঘন। এ ঘটনায় আরএমপি কমিশনার আবু সুফিয়ানের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে আগামী 19 নভেম্বরের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়।
রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে প্রেমের ফাঁদে ফেলেন জরেজ এবং তার বান্ধবী শামিমা। আশরাফুলের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করেন এই দুজন, জানিয়েছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল আরেফিন এসব তথ্য জানান। শুক্রবার রাতে কুমিল্লা থেকে শামিমাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার মূল হোতা জরেজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জরেজ ও শামিমা মিলে আশরাফুলের কাছ থেকে ১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা করে। এই উদ্দেশ্যে রাজধানীর শনির আখড়ার বাসায় তাকে নিয়ে যাওয়া হয়। তবে অর্থ আদায় না করে কেন আশরাফুলকে হত্যা করা তা এখনও জানা যায়নি। গ্রেপ্তার হওয়া জরেজ ও শামিমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ মাঠের পাশে হাইকোর্ট এলাকায় ড্রামের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের বলে শনাক্ত হয়। জরেজ শামিমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব, যা থেকে জরেজ 7 লক্ষ টাকা আর শামিমা 3 লক্ষ টাকা ভাগ করে নেবে। কি উদ্দেশ্যে নৃশংসভাবে হত্যাটা করলো? যদি টাকাই তার মূল উদ্দেশ্য থাকে তাহলে কেন হত্যাটা করলো? তাহলে তো টাকা তো আর তার পাবে না। এই প্রশ্নটা আমাদেরও রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও প্রধান নির্বাহী শেখ তৌহিদুল ইসলামের দ্বন্দ্ব দিন দিন প্রকট হচ্ছে। প্রধান নির্বাহীকে কাজে যোগদানে বাধার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে মেয়রের পক্ষ থেকে প্রধান নির্বাহীকে বদলির প্রস্তাব করা হয়েছে মন্ত্রণালয়ে। দুজনের বিরোধ তদন্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে কমিটি। চলতি বছরের এপ্রিল মাস থেকেই নানা ইস্যুতে দূরত্ব বেড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ তৌহিদুল ইসলাম এবং মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের মধ্যে। সবশেষ দুটি প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্সে প্রায় 40 কোটি টাকা কমিয়ে রাজস্ব ফাঁকি দিতে সাহায্য করার অভিযোগ উঠেছে প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। এরই জেরে প্রায় 1.5 মাস প্রশিক্ষণ ছুটি শেষে প্রধান নির্বাহী 22 অক্টোবর অফিসে যোগ দিতে চাইলে বাধার মুখে পড়েন। উল্টো হোল্ডিং ট্যাক্স কাণ্ডে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। 51 কোটি টাকা ঘর সমাজার বিষয় ছিল, এখানে ওনার দায়িত্ব অবহেলার বিষয়টি রয়েছে, সেই বিষয়ে ওনার বক্তব্য জানার জন্য। তো এটা 15 কার মধ্যে বসে দেওয়া হয়েছিল, বাট উনি এখনো পর্যন্ত নোটিশটার জবাব দেননি। এর মধ্যে মেয়র ও প্রধান নির্বাহীর বিরোধ তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। এদিকে প্রধান নির্বাহীকে বদলি করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন মেয়র। অফিসে উনি আসে কি না সেটা আমার ম্যাটার না, কিন্তু ম্যাটার হচ্ছে যে ধরেন উনি দুর্নীতি করছে, এটা তার আনসার করতে হবে। আমি দুর্নীতিবাজ কোন অফিসার ব্যাপারে আমি ছাড় দেবো না। দুর্নীতির অভিযোগ যদি কেউ বলে, এটাতে স্পেসিফিক ইউ হ্যাভ টু বি স্পেসিফিক চক্র কাজ করে সিটি কর্পোরেশন। এদের এই দুর্নীতির বাধা দেয় আসলে এই ধরনের অভিযোগগুলো পাল্টা উঠে আসছে। এদিকে দুজনের দ্বন্দ্বের জেরে গত 1 বছরে সিটি কর্পোরেশনের জন্য উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থাকলেও উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। দ্রুত দুপক্ষের দ্বন্দ্ব নিরসন না হলে ভুগবে চট্টগ্রামবাসী, শঙ্কা সংশ্লিষ্টদের। যে দ্বন্দ্বটা, এটা কিন্তু শহরের যে সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রম সেটা কিছুটা হলেও ব্যাহত হতে পারে। তো আমরা আশা করব এই দ্বন্দ্বের নিরসন হোক। আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে গেল বছরের অক্টোবরে নির্বাচনী ট্রাইব্যুনাল ডাক্তার শাহাদাতকে মেয়র হিসেবে ঘোষণা করেন। প্রজ্ঞাপন জারির পর পরের মাসে চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ নেন তিনি। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জনবল সংকটে বিভিন্ন সরকারি হাসপাতালে পড়ে আছে মূল্যবান যন্ত্রপাতি। বছরের পর বছর অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্র ও সরঞ্জাম। এতে সরকারের বিপুল অর্থ অপচয়ের পাশাপাশি সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক কোটি টাকা ব্যয়ে স্থাপন হয়েছে অত্যাধুনিক আইসিইউ। বসানো হয়েছে ভেন্টিলেটর, সিআরএম যন্ত্র, লেসিক মেশিন, ক্যাথল্যাব, হার্ট লাং মেশিন সহ অত্যাধুনিক সরঞ্জাম। তবে জনবল সংকটে 5 বছরেও চালু হয়নি এই ইউনিট। বছরের পর বছর অকেজো হয়ে আছে মূল্যবান সরঞ্জাম। আমার বাড়ি থেকে সিরাজগঞ্জ আসতে আপ ডাউনে 4-5 জন মানুষ আসলে 1000-1200 টাকা লাগে। আবার আজকে ডেট দিছে, আজকে আসি, কাগজপত্র জমা দিছে, আমি কইতেছে কিছু ভর্তি করবে, কিছু ফেরত যাবে। ভালো যন্ত্র থাকার পরে আমাদের সেটা আমাদেরকে চিকিৎসা দেওয়া হয় না, সেটার জন্য আমাদের বাইরে যাওয়া লাগে। আমরা চাই যে
সবগুলা চিকিৎসা একই স্থান থেকে সাশ্রয়ী মূল্যে করানো হোক। 500 শয্যার হাসপাতালটির জনবল কাঠামো এখনও মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এমন সংকট বলছে কর্তৃপক্ষ। এই যন্ত্রপাতিগুলো চালানোর জন্য যেসব পদ সৃজন করা প্রয়োজন বা পদায়ন প্রয়োজন সেগুলো পদ এখনও সৃজিত হয় নাই, যার কারণে বেশ কিছু যন্ত্রপাতি আমরা এখনও ইউজ করতে পারছি না। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগ, নাক কান গলা বিভাগ ও চোখের অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছে না জনবল সংকটে। অব্যবহৃত পড়ে আছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। জনবল সংকটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের 10 শয্যার আইসিইউ সেবা বন্ধ 2 বছর ধরে। জরুরি রোগীদের পাঠানো হচ্ছে ঢাকা বা রাজশাহীতে। স্বাস্থ্যসেবার দিক থেকে অনেক পিছিয়ে, আমরা চুয়াডাঙ্গা জেলাবাসী অনেক পিছিয়ে। প্রশাসনিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে যদি এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থাপনা গ্রহণ করা হয় তাহলে আমরা একটু সুযোগ সুবিধা থেকে ভালো সেবা পাবো বলে আশা করি। এদিকে প্রয়োজনীয় অর্থায়ন ও জনবল সংকটে 6 বছর ধরে পড়ে আছে নীলফামারী জেনারেল হাসপাতালের নতুন 6তলা ভবন। প্রায় 30.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটিতে চিকিৎসা কার্যক্রম চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গোর। দিলীপ, জনবল সংকটে এতদিন ধরে যন্ত্রপাতি পড়ে আছে, এখন পর্যন্ত কেন প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে 2016 সালে সিরাজগঞ্জে মনসুর আলী মেডিকেল কলেজ স্থাপিত হয় এবং 2021 সালে এই বহির্বিভাগের কার্যক্রম শুরু হয়। আমরা এখানকার যিনি পরিচালক আছে জনাব ডাক্তার নুরুজ্জামান, তার সাথে কথা বলে যেটি জেনেছি যে আসলে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে যে এই মনসুর আলী মেডিকেল কলেজ উদ্বোধন করা সেটি করা হয়নি। কিন্তু এই কলেজের জন্য, বিশেষ করে হাসপাতালের চিকিৎসার জন্য দামি দামি অনেক যন্ত্রপাতি রয়েছে, আইসিইউ রয়েছে, আইসিইউ বেড রয়েছে, ভেন্টিলেটর রয়েছে, চোখের জন্য দামি দামি যন্ত্রপাতি রয়েছে, কিন্তু আসলে টেকনিশিয়ানের অভাবে কিন্তু এই যন্ত্রপাতিগুলো চালানো যাচ্ছে না এবং এই যন্ত্রপাতি কিন্তু দিন দিন অকেজ হয়ে যাচ্ছে। এগুলো প্রায় কোটি কোটি টাকা ব্যয় হয়েছে এগুলো কিনতে। এখানকার কর্তৃপক্ষ যেটি বলছে যে এই মনসুর আলী মেডিকেল চালু হওয়ার পর থেকে কিন্তু এই যে জনবল কাঠামো যেটি অনুমোদন, সেই জনবল অনুমোদন হয়নি। অনুমোদনের জন্য বারবার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু আসলে মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না, যে কারণে কিন্তু এখানে আসলে যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো তারা যন্ত্রপাতি চালাতে পারছে না। এবং এখানে বহির্বিভাগ এবং 500 বেডের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য যে পরিমাণ চিকিৎসক প্রয়োজন সেই চিকিৎসকও কিন্তু এখানে নিয়োগ দেওয়া হয়নি, সাথে সাথে নার্স এবং টেকনিশিয়ান। এখানে আউটসোর্সিংয়ের কর্মচারীরা কিছু কাজ করছে, কিন্তু তারা যে পরিমাণ নিয়োগ আছে তারা সেইভাবে কাজ করছে না। ফলে কিন্তু আসলে হাসপাতাল কর্তৃপক্ষকে এই যে মেডিকেল কলেজ পরিচালনায় তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। তবে পরিচালক আশাবাদ ব্যক্ত করেছেন যে যেহেতু এই গভর্নমেন্ট স্বাস্থ্য খাতের দেখাশোনা করছে এবং এখানে স্বাস্থ্য ডিজি এসেছিলেন, তিনি পরিদর্শন করে গেছেন, হয়তো অতি দ্রুত সময়ের মধ্যেই এই মেডিকেল কলেজ হাসপাতালে জনবল নিয়োগ দেওয়া হবে এবং জনবল নিয়োগ না দেওয়া হলে কিন্তু কোটি কোটি টাকার যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো আসলে নষ্ট হয়ে যাবে। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌর। ময়মনসিংহে নারী নৃত্যশিল্পীকে চুল কেটে মুখে কালি মেখে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শাহ আলমকে গ্রেপ্তার করলেও পরে আদালত থেকে জামিন পান তিনি। এতে আতঙ্কে রয়েছেন নির্যাতিতা ও তার পরিবার। পুলিশ জানায় যাত্রাপালা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নাচ গান করে জীবিকা নির্বাহ করেন রূপা আক্তার। গত বুধবার তার চুল কেটে মুখে কালি মাখিয়ে নির্যাতনের অভিযোগ করেন প্রতিবেশী শাহ আলমের বিরুদ্ধে। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় গত বৃহস্পতিবার শাহ আলম ও তার স্ত্রী মাহফুজা সহ 14 জনের নামে কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে মামলা করেছেন রূপা আক্তার। পুলিশ জানায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মামলার ভিকটিম এসে আমাদের এখানে অভিযোগ দিলে আমরা সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা এফআইআর করে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির গণসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের হিস্সা যে অধিকার তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায়। ঠিক না বন্ধুগণ?
তাই আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা, সারা বিশ্বে এই বার্তা পৌঁছে দেওয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা নদী, গঙ্গা যেটা আসছে ভারত থেকে, আন্তর্জাতিক নদী, এটা আন্তর্জাতিক আইন হিসেবে এর সফল হিস্সা, সঠিক হিস্সা আমাদের পাওয়া আমাদের অধিকার, দয়া নয়। সেই জন্যই সেই সময় আমার একটা সরকার থাকা দরকার যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, কথা বলে। এর অতীতে আমরা করেছি, শহীদ জিয়া করেছেন, দেশনেত্রী বেগম খালেদা করেছেন, এখন তারেক রহমান ঠিক সঠিক সময়ে এই হারুন ভাইকে নেতৃত্ব দিয়ে এই আন্দোলন শুরু করেছেন, পদ্মা বাঁচাও। আমরা যখন তিস্তা বাঁচাও আন্দোলন শুরু করি তখন আমরা বলেছিলাম শুনতে বাহে জাগো সবাই, এইসব আমরা তিস্তা বাঁচাই। আজকে থেকে একই হবে স্লোগান তুলেছেন হারুন ভাই, চলজি ভাই কালকে পদ্মা বাঁচা। ঠিক আছে, ঠিক আছে, আছেন সবাই হারুন ভাইয়ের পিছিয়ে আছেন? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা সব মানুষরা তার পিছনে আছেন। কথা আপনাদের বলেছেন গঙ্গা ব্যারেজের কথা, তাই না? এটা যে গঙ্গা নদীটাই পদ্মা নদীটার ইন্ডিয়ার ওই পরে, এটাকে বলে আপনার গঙ্গা, ইংরেজি বলে গ্যাঞ্জেস। এটা দীর্ঘকাল ধরে হিমালয় থেকে হাজার হাজার বছর ধরে অববাহিকায় নেমে এসেছে, ৬,০০০ কিলোমিটার দৈর্ঘ্য এই নদী। এই নদীতে বাঁধ দিয়ে ফারাক্কাতে পানি আমাদের বন্ধ করে দিয়েছে। এখন আমরা বিকল্প কি করতে পারি? আমরা গঙ্গা ব্যারেজ তৈরি করে সেখানে আমরা এই পদ্মার পানিকে আটকে আর বন্যার সময় সেটাকে আমরা পানিতে আটকে রাখতে পারি। এই প্রকল্প যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চলের জেলাগুলোর দুঃখ। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির গণসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরের খবরে। গাজীপুরের কোনাবাড়িতে বাসে ঢুকে নারী পোশাক শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী। ভোরে বাইমাইল এলাকার নওয়াব আলী মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় পেশায় কসাই ইমরান হোসেন, তার স্ত্রী পোশাক শ্রমিক রহিমা এবং মেয়ে ওই ফ্ল্যাটটিতে থাকতেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই বাসায় ঢুকে ইমরান ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রহিমা খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে ইমরানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। কোনাবাড়ি থানার ওসি সালাউদ্দিন জানান, নিহতের মেয়ে শারমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই, সিআইডি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 17 নভেম্বর শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রায় ঘিরে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর আগেই লটারির মাধ্যমে প্রশাসন আবারও ঢেলে সাজানো হবে। নির্বাচন ঘিরে 9 দিনের জন্য বিশেষ প্রস্তুতি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম, সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। চট্টগ্রামের এনায়েত বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী নিহতের ঘটনা, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে চট্টগ্রামের চন্দন আইসের মামা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অভিযুক্ত সানি 1 মাস আগে আকাশ ঘোষের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে একটি মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করে। এ সময় 1500 টাকা বাকি রেখে যায় অভিযুক্ত। সেই টাকা নিয়ে দীর্ঘদিন বাহানার
বৃহস্পতিবার আকাশকে ডেকে পাঠায় সানি। পরে সহযোগীদের নিয়ে হত্যা করে আকাশকে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ের জড়িত থাকার অভিযোগ আছে, তবে হত্যার ঘটনায় মাদকের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে র্যাব। সানি সেই মূলত হচ্ছে যে আকাশ ঘোষকে ডেকেছিল তার পাওনা টাকা ফেরত দেবে এই মর্মে, এবং হচ্ছে যে যখন আকাশ ঘোষ ওইখানে পাওনা টাকা ফেরতের জন্য যোগাযোগ করতে যায় তখন হচ্ছে যে সে এই হত্যাকাণ্ডটির শিকার হন। ঝিনাইদহের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মাহাবুল হোসেন নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সকালে সদর উপজেলার কালা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কালা গ্রামের জিয়ারুল ইসলাম ও হুমায়ুন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে জিয়ারুলের সমর্থক বাটুল বিশ্বাসের সাথে হুমায়ুনের সমর্থক সিরাজ মোল্লার বিরোধ হয়। এরই জেরে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এ সময় জিয়ারুলের সমর্থক প্রবাসী মাহাবুল হোসেন মাঠ থেকে বাড়ি ফেরার পথে হুমায়ুনের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ। নেত্রকোনা ও কক্সবাজারে পুকুরে ডুবে 2 ভাই বোন সহ 4 জনের মৃত্যু হয়েছে। নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে ডুবে 2 ভাই বোন মারা গেছে। উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহতরা হল 7 বছরের ছেলে শাহাদাত হোসেন ও তার খালাতো বোন তাসফিয়া আক্তার। স্বজনরা জানায়, ভাইয়ের মৃত্যুর খবরে শুক্রবার গ্রামে যান শিশু শাহাদাতের বাবা ফেরদৌস মিয়া। দুপুরের দিকে ওই বাড়ির 3 শিশু পাশের পুকুরে গোসলে নামে। এক পর্যায়ে পানিতে ডুবে যায় তারা। গুরুতর অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 2 শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে মারা গেছে 2 শিশু। খাগড়াছড়িতে অনুপ্রবেশ ও ভিওআইপি পরিচালনায় 2 চীনা নাগরিক সহ গ্রেপ্তার 3 জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। দুপুরে তাদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশ ও বিটিআরসির যৌথ অভিযানে রামগড় পৌরসভার 4 নং ওয়ার্ডের খান কমপ্লেক্সের 4র্থ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে পাওয়ার প্যানেল, 160টি এন্টেনা, বিভিন্ন রাউটার, পিওআর সুইচ, এনভিআর কেবল ও মাল্টিপ্লাগ সহ মোট 16 ধরনের যন্ত্রপাতি জব্দ করা হয়। অবৈধভাবে অনুপ্রবেশ করে অবৈধ ইন্টারনেট ভিওআইপি পরিচালনার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে বিটিআরসি। লক্ষ্মীপুর সদরের দালাল বাজারে গভীর রাতে আগুনে পড়ে গেছে 6টি দোকান। এতে প্রায় 50 লাখ টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের। স্থানীয়রা জানান, গভীর রাতে আজাদের সিএনজি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। হুইসেল বাজিয়ে আবারও ঢাকা বরিশাল নৌপথে চলবে প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। 21শে নভেম্বর পর্যটক নিয়ে চলাচল শুরু করবে 100 বছরের এই নৌযান। কর্তৃপক্ষ বলছে, ট্যুর অপারেটর গ্রুপের তত্ত্বাবধানে সপ্তাহে 2 দিন চলবে এই স্টিমার। প্রথম শ্রেণীর কেবিন 6000, দ্বিতীয় শ্রেণীর 4500 আর চেয়ারের যাত্রীর ভাড়া 2000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। নদীর সঙ্গে দেশের মানুষের গভীর মিতালি। নদীকেন্দ্রিক জীবন, জীবিকা, সংস্কৃতি সবই আবহমান বাংলার অংশ। ঢাকা থেকে বরিশাল দীর্ঘ নদীপথে বুড়িগঙ্গা, মেঘনা, কীর্তনখোলার অপরূপ সৌন্দর্য উপভোগের নতুন সুযোগ নিয়ে এসেছে শতবর্ষের ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। নৌ পর্যটন ও নদীকেন্দ্রিক জীবনযাত্রা প্রত্যক্ষ করতে ডে সার্ভিস হিসাবে আবারও চালু হচ্ছে স্টিমার সেবা। এটা কিন্তু আমাদের প্রকৃতি এবং নদীর সাথে যে আমাদের যোগাযোগ, এটি কিন্তু এই প্যাডেল স্টিমারের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠা করা সম্ভব। নদী, খালবিল এগুলো ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত, আমাদের জীবনযাত্রার সাথে, অর্থনীতির সাথে, জীবিকার সাথে জড়িত। আপাতত ঢাকা বরিশাল রুটে সপ্তাহে 2 দিন চলবে এই স্টিমার। নৌ পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি, আশা কর্তৃপক্ষের। জাহাজটি সারা পৃথিবীর মধ্যে মাত্র 4টি জাহাজের এই একটি জাহাজ।
আমরা সেই ঐতিহ্যকে, আমাদের দেশের এই গর্বটাকে সবসময় সচল রেখে আমরা আমাদের জনগণের সেবা দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। 1929 সালে স্কটল্যান্ডের উইলিয়াম ডেনি অ্যান্ড ব্রাদার্স নির্মাণ করে 235 ফিট দীর্ঘ প্যাডেল স্টিমার পিএস মাসুদ। রানী ভিক্টোরিয়া, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট টিটো, রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ সহ অনেক গুণীজন ভ্রমণ করেছেন এ নৌযানে। নৌ উপদেষ্টা জানান, অতীত ঐতিহ্য ধরে রাখা হয়েছে এই নৌযানটিতে। সরকারের বিভিন্ন সংস্থার সভাও আয়োজন করা যেতে পারে এই স্টিমারে। আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের নদীমাতৃক যে ঐতিহ্য, এই ঐতিহ্য গ্রাস করে ফেলেছে। একদিকে বিভিন্ন স্থাপনা, আপনারা যদি নদীর চারিদিকে দেখেন, অনেক স্থাপনা আছে যেগুলো অবৈধ এবং অনেক জায়গা দখল করা। পদ্মা সেতু চালুর পর 2022 সালের সেপ্টেম্বর এটি চলাচল বন্ধ করা হয়। এরপর ঐতিহ্যবাহী 3টি স্টিমার পিএস মাসুদ, লেপসা ও টানকে রাষ্ট্রীয় ঐতিহ্য হিসাবে ঘোষণা করে সরকার। বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ নৌকার ডিজাইন পুরো পৃথিবীতে বিখ্যাত, অথচ এগুলো সম্পর্কে বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না। আমাদের এই ঐতিহ্যকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। তাই প্যাডেল স্টিমার সহ পুরনো যত নৌযান আছে সবগুলোকে সংরক্ষণের দাবি জানিয়েছেন পর্যটকরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মুন্সিগঞ্জ। কৃষি আবহাওয়া তথ্য প্রকল্প থেকে কোনো সুফলই পাচ্ছেন না কিশোরগঞ্জের প্রান্তিক কৃষকেরা। কৃষিভিত্তিক আবহাওয়ার নানা তথ্য বোর্ডে হালনাগাদ করার কথা থাকলেও অযত্নে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে এর যন্ত্রপাতি। এ বিষয়ে জানতে চাইলে যন্ত্রপাতি চুরি যাওয়া সহ নানা অজুহাত দেখান কৃষি কর্মকর্তারা। কিশোরগঞ্জের করিমগঞ্জের গোজাদিয়া ইউনিয়ন পরিষদ ভবনের দোতলার সিঁড়ির পাশের দেয়ালে লাগানো কৃষি আবহাওয়া পূর্বাভাসের বোর্ড। খুলতেই দেখা যায় এর ভেতর পাখির বাসা। ওই ভবনের ছাদেই এই বোর্ড সংশ্লিষ্ট স্বয়ংক্রিয় রেইন গজ মিটার ও সৌর প্যানেল থাকার কথা থাকলেও দেখা মেলেনি এর কোনোটিরই। কৃষি আবহাওয়ার তথ্য বোর্ড থেকে বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, ঝড়ের পূর্বাভাস সহ 10টি আগাম তথ্য নিয়মিত জানার কথা ছিল প্রান্তিক কৃষকদের। জেলার 108টি ইউনিয়নে কৃষি আবহাওয়া তথ্য বোর্ডের সবগুলোই অকেজো। এমনকি এখানকার অনেক কৃষকই জানেন না যে এমন কোনো প্রকল্প চালু রয়েছে। কোন দিন কি হবো না আমরা আবহাওয়ার সম্বন্ধে বুঝলাম, আমরা এই সম্বন্ধে কিছু জানি না। এই বোর্ড তো আমরা কোনো দিন কেউ জানাইছে না, কৃষি অফিস জানাইছে না। এছাড়াও আবহাওয়া বিষয়ক তথ্য পেতে জেলার সব উপসহকারী কৃষি কর্মকর্তাদের ইন্টারনেট সংযোগ সহ একটি করে ট্যাব সরবরাহ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে যন্ত্রপাতি চুরি হওয়া সহ নানা অজুহাত তুলে ধরেন দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তারা। ট্যাবের সাথে যন্ত্রের যে সংযোগটা, এটাও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই ট্রেন্ড আপ না হওয়ার কারণে সংযোগ ঘটাইতে পারে না। রেন গেজ মিটার অনেক আগেই প্রকল্প থেকে আসছিল, এটা ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছিল। তারপর এটা হঠাৎ করে একদিন চুরি হয়ে যায়। অচল আবহাওয়া তথ্য বোর্ড সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এবং সরকারি সম্পদ চুরি হয়ে গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিয়ে সেটি মামলার আওতায় আনার কথা। আমি উপজেলা পর্যায় থেকে উপজেলা কৃষি অফিসাররা কী ব্যবস্থা নিয়েছে সেটি খোঁজ নিয়ে পরে আপনাদেরকে অবহিত করতে পারব। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের জন্য কিশোরগঞ্জের 108টি ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয় 6 কোটি টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী বাদে চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় আজ থেকে 14 দিন নিম্ন আয়ের মানুষের জন্য খোলা ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি। ফলে ফ্যামিলি কার্ডধারীর পাশাপাশি সাধারণ জনগণও কম দামে পণ্য কিনতে পারবেন। টিসিবির বিজ্ঞপ্তি অনুসারে একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি চিনি কিনতে পারবেন। নির্ধারিত দামে সয়াবিন তেল লিটার প্রতি 115 টাকা, চিনি 80 টাকা এবং মসুর ডাল 70 টাকা কেজি দরে বিক্রি করা হবে। জানানো হয় প্রতিদিন 61টি ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হবে। এতে প্রতিটি ট্রাক থেকে প্রায় 500 জন ভোক্তা পণ্য কেনার সুযোগ পাবেন। হবিগঞ্জে জলবায়ু সুরক্ষায় নাগরিক বন্ধন কর্মসূচি পালন করেছে ধরিত্রী রক্ষায় আমরা, খোয়াই রিভার ওয়াটার কিপার ও ওয়াটার কিপার্স বাংলাদেশ। দুপুরে টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, পরমাণু তৎপরতা, শিল্প বর্জ্য দূষণ, বৃক্ষ নিধন ও নদী জলাশয় ভরাটের কারণে জলবায়ুর ভারসাম্য বিপর্যস্ত হচ্ছে। হবিগঞ্জের হাওর নদীও মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তারা জলবায়ু পরিবর্তন ও জলাশয় ধ্বংসের বিরুদ্ধে সরকার, পরিবেশবাদী সংগঠন ও নাগরিকদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান। এদিকে সকালে মোংলায় ওয়াটার কিপার বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপারের আয়োজনে জলবায়ুর ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব জলবায়ু সম্মেলন COP30 কে কেন্দ্র করে
বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় জলবায়ু ক্ষতিগ্রস্ত জেলে, বাওয়ালি, মৌয়ালি সহ সুন্দরবন উপকূলের নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। এ সময় জলবায়ু কেন্দ্রিক দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হয়। এ ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজন।